আন্তর্জাতিক অঙ্গনে বেশ গরম অবস্থা। অনেকে ভাবছেন কি আমেরিকা কি গ্রিনল্যান্ড ইনভাইট করবে কিনা, কারণ ভেনেজুয়েলান প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে এসছে, মাদুরোকে উঠিয়ে নিয়ে এসছে ট্রাম্প। তাহলে কি গ্রিনল্যান্ড ইনভাইট করতে যাচ্ছে? প্রথমে আমরা বোঝার চেষ্টা করি কেন মাদুরোকে উঠিয়ে নিয়ে আসা হলো এবং কেন আমেরিকা সেখানে আমেরিকান হেমিস্ফিয়ারের কথা বলছে। আপনাদেরকে যেতে হবে সেই 1823, যেখানে কিনা সে মনরো ডক্ট্রিনের বিষয়টি আবির্ভূত হয়েছিল প্রেসিডেন্ট মনরোর সময় থেকে। কারণ প্রেসিডেন্ট মনরো তখন ওই আমেরিকান হেমিস্ফিয়ারের দিকে মনোযোগ দিয়েছিলেন, কারণ ওই সময় পাওয়ার স্ট্রাগল চলছিল বিভিন্ন ইউরোপিয়ান পাওয়ারদের সাথে সেখানে। তাই এই আমেরিকান হেমিস্ফিয়ার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা আমেরিকান হেমিস্ফিয়ারে কিউবান ক্রাইসিস দেখেছিলাম সেই 60-এর দশকে। এরপরে অনেকবার কিউবান প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রোকে সরিয়ে দেওয়ার জন্য অনেকবার অ্যাসাসিনেশন অ্যাটেম্প নিয়েছিল আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন সময়, কিন্তু সেটা সফল কাম হয়নি। প্রায় 70 বার বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল, কিন্তু কখনো কিউবাকে সরাসরি ইনভেট করেনি ইউএস, যে একদম মানে সৈন্য টৈন্য নামিয়ে উঠিয়ে নিয়ে আসবে প্রেসিডেন্টকে, এরকম করেনি। মেন কারণ ছিল সেখানে রাশিয়ান ইন্টারেস্ট। আমরা এই মুহূর্তে যখন কথা বলছি তার কয়েকদিন আগে রাশিয়ান নিউক্লিয়ার সাবমেরিন সেখানে ঘোরাফেরা করছিল। এটা মিডিয়াতে অনেক মিডিয়াতে আসেনি, কিন্তু এটা সত্য, কারণ কিউবার সাথে রাশিয়ার ইন্টারেস্ট আছে এবং কিউবা ভেনেজুয়েলা থেকে তেল কিনতো। তো ভেনেজুয়েলা থেকে তেল সস্তায় নেওয়া মানে হচ্ছে সেখানে কিউবান ইকোনমিকে চালু রাখা, কিউবান ইকোনমিকে সাফোকেটেড করা এবং কিউবান ইকোনমিকে সাফোকেটেড করে সে একটা অলাভজনক দেশে পরিণত করা এবং কিউবান বিজনেসকে ধ্বংস করে দিয়ে সেখানে রাশিয়ান ইন্টারেস্টকে সেখানে স্তীমিত করাই হচ্ছে আমেরিকান মেইন পরিকল্পনা। ভেনেজুয়েলান অয়েল সেটা হেভি অয়েল, এবং সেই হেভি অয়েল পরিশোধন করার জন্য আমেরিকায় যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে এবং সেখান থেকে হেভি অয়েল রিফাইন করে সেটা বিশ্বে তারা চালান করবে। এটাই হচ্ছে আমেরিকান উদ্দেশ্য। এবং সেখানে আমেরিকান যে সকল কোম্পানিগুলো ছিল, যে সকল এগ্রিমেন্ট ছিল, সেগুলো সবই প্রায় বাতিলের পথে ছিল। তাই আমেরিকান ইন্টারেস্ট সেখানে একটা স্টেক ছিল। কিন্তু আমেরিকার উদ্দেশ্য কি সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা? নো, তা নয়। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা যদি সরাসরি উদ্দেশ্য হতো, তাহলে যে নোবেল প্রাইজ উইনার আছেন ভেনেজুয়েলা, তাকে এখন আমেরিকা সরকারে বসিয়ে দিত। তা তো করেনি, বরঞ্চ মাদুরোর সবচেয়ে ক্লোজেস্ট মানুষটাই এখন সেখানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে। সেখানে রেজিম কিন্তু সরাসরি চেঞ্জ করাও হয়নি। তো সেখানে ব্যক্তি মাদুরো আসলে ইম্পর্টেন্ট না, সেখানে একটা মেসেজ দেওয়া ইম্পর্টেন্ট, সেটাই ভাবতে হবে। আমরা কিছুদিন আগেও পানামাতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখেছি যে পানামাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে আমরা পানামা কানাল করেছি, সেখানে তোমরা চায়নাকে এত কিছু দিয়ে দিচ্ছ, এটা মানা যাবে না। শেষ পর্যন্ত পানামিয়ান প্রেসিডেন্ট সেখান থেকে সরেছে। কিন্তু দক্ষিণ আমেরিকায় ওভারঅল আর্জেন্টিনা বাদে আমেরিকার বা ইউরোপের সাথেও তাদের আসলে অনেক সমস্যা আছে। প্যালেস্টিনিয়ান ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে তাদের সেখানে সমস্যা আছে এবং তাই আমেরিকান ইনফ্লুয়েন্স এতটা তারা অ্যাকসেপ্ট করে না। অন্যান্য বিশ্বের সাথে অমুসলিম দেশ হিসাবে দক্ষিণ আমেরিকাতে ইরানেরও যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে। প্যারাগুয়ে, ইকুয়েডর, ওইসব জায়গায় এবং চিলি, ওইসব জায়গায় ইদানিং ইরানের ইনফ্লুয়েন্স যথেষ্ট বেড়েছে। তাই সেখানে ইরানকে সরিয়ে দেওয়ার জন্য এবং চায়না এবং রাশিয়ান ইনফ্লুয়েন্সকে সেখান থেকে সরিয়ে দেওয়াই হচ্ছে আমেরিকার মূল টার্গেট। কারণ আমেরিকা জানে যে বর্তমানে সে একা গ্লোবাল পাওয়ার নয়। বর্তমানে রাশিয়া এবং চায়না যেভাবে গিয়েছে এবং ব্রেক্সিটকে কোনো মতেই ঠেকানো যাচ্ছে না। ইন্ডিয়াও রাশিয়া তাদের ক্লোজেস্ট ফ্রেন্ড, এটাকে ট্রাম্পকে বারবার বুঝিয়ে দিয়েছে। যদিও ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর খুব ভালো দোস্তি ছিল বলে অনেক ইন্ডিয়ানরা এবং অনেক বাংলাদেশিরও দাবি করেছিল যে ট্রাম্প ক্ষমতায় এলে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেগুলো কিছুই ঘটবে না আমি বলেছিলাম এবং ঘটেওনি। কারণ আমেরিকান ফরেন পলিসি খুব একটা বেসিক ফরেন পলিসি খুব একটা চেঞ্জ হয় না, যেটা হেনরি কিসিঞ্জার একবার বলেছিলেন যে আমাদের প্রেসিডেন্ট চেঞ্জ হয় কিন্তু আমাদের ইন্টারেস্ট সেটা অপরিবর্তিত থেকে যায়। কিন্তু আমেরিকা বুঝেছে, যা বললাম, যে বর্তমানে রাশিয়া এবং চায়না ইউএস প্রেজেন্স খুব একটা মেনে নিচ্ছে না, একচ্ছত্র প্রেজেন্স তারা মেনে নেবে না এখন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব মোটামুটি আমেরিকাকে বুঝিয়েছে যে অন্তত ইসরায়েলি ইস্যুতে আমরা এখন সবাই ইউনাইটেড এবং ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি
আমরা রিসেন্টলি দেখেছি সৌদি আরবকে বেশ অ্যাক্টিভ এই গাজার ইস্যুতে, এবং আমরা দেখেছি যে ব্রেক্সিটের সাথে ভালো রোল প্লে করছে সৌদি আরব। তাই সৌদি আরব আবার আমেরিকাতে গিয়ে আবার আমেরিকাকে বিজনেস দিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিজনেস, অস্ত্রের বিজনেস বরাবর যা দেয়ার তা দিয়েছে, এবং বলেছে যে তারা যে লাইন করছে, দ্য লাইন, সেখানে তারা আমেরিকান ইনভেস্টমেন্ট চায়, তাদের সঙ্গে কোঅপারেশন চায়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমেরিকা বুঝে মানি, এটা সৌদি আরব সেই ভাষাতেই কথা বলেছে। তাই সৌদি আরবের সঙ্গে এই সম্পর্কটা রাখাই আমেরিকার জন্য যথেষ্ট। কিন্তু সেখানে গিয়ে এখন আর মাসল ফ্লেক্সিং যেটা, অর্থাৎ সৈন্য পাঠিয়ে, গ্রাউন্ড ফোর্স পাঠিয়ে সেখানে সবকিছু দখল করে ফেলবে, এরকম সেখানে সম্ভব হবে না। বিশেষ করে যখন সৌদি আরব এবং পাকিস্তান একটা আর্মস অ্যালায়েন্স করেছে এবং সেখানে তুরস্ক যোগ দিতে যাচ্ছে, এবং কাতারও খুব একটা হ্যাপি না আমেরিকার উপরে, বিশেষ করে ইসরায়েল যখন কাতারে আমেরিকান বেস ইনভেড করেছে, বমিং করেছিল তারপর থেকে। তাই সেখানে ট্রাস্টের ঘাটতি দেখা দিচ্ছে। তাই সেখানে আমেরিকার একচ্ছত্র আধিপত্য সেখানে বজায় রাখা সম্ভব না। আফ্রিকাতে আমেরিকার যে নেটো অ্যালাই, যেটা ফ্রান্স, বিশেষ করে নর্থ আফ্রিকাতে, সেখান থেকে ফ্রান্সকে মোটামুটি কিক আউট করে দেওয়া হয়েছে। নাইজেরিয়াতে আমেরিকা বমিং করে, ইসলামিক স্টেটকে বমিং করার নামে একটা বমিং অন্তত করেছে, করে বুঝিয়েছে যে আমরা যেখানে সেখানে বমিং করার ক্ষমতা রাখি, তোমরা কিছু করতে পারবে না। কিন্তু নাইজেরিয়ান প্রেসিডেন্ট সেখানে বমিং করার সাথে সাথে আফ্রিকান নেতাদেরকে বলেছিলেন যে তোমরা আমার পাশে দাঁড়াও। তাই সবকিছু মিলে আমেরিকা মূলত তাদের নিজস্ব হেমিস্ফিয়ার নিয়ে খুশি থাকতে চায়, এবং নিজস্ব হেমিস্ফিয়ার মানে আমার এই ঘরে থাকবো, তোমরা আমার ঘরে এসো না। এটা অনেকটা আজকে থেকে 200 বছর আগে, প্রায় 200 বছর আগে, যখন ইউরোপিয়ান পাওয়াররা আফ্রিকাকে কেক কাটার মতো কেটেছিল, যে নীল নদী যেখান যেখান থেকে গেছে তার আশেপাশে ব্রিটিশ, আর নর্থে ফ্রান্স, এভাবে জার্মানি পাবে, এটা বেলজিয়াম পাবে, কঙ্গো, এভাবে তারা ভাগ করেছিল। এরকম একটা কেক কাটার মতো সুপার পাওয়াররা, ইউরোপিয়ান পাওয়াররা কেক কাটার মতো কেটেছিল। ঠিক এখনও অনেকটা তাই, এখনও ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলো একটা রিজন নিয়ে থাকবে, ইউরোপ নিয়ে থাকবে, রাশিয়া তার একটা মাসল ফ্লেক্সিং করবে, ইউরোপে চায়না থাকবে আমাদের এখানে ব্যবসা নিয়ে, ওয়ার্ল্ডের ব্যবসা নিয়ে, এবং আমেরিকা থাকবে আমেরিকান হেমিস্ফিয়ার নিয়ে, এবং তাদের ব্যবসা করবে, সুপার পাওয়ারগুলো ব্যবসা করবে। এটি তাদের মূল ইন্টারনাল আসলে পলিসি, এবং ছোট ছোট দেশগুলো আসলে যে পাওয়ারলেস, সে পাওয়ারলেসই হয়ে থাকবে। তবে গ্রিনল্যান্ডকে কেন আসলে ইনভেডের হুমকি দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সে কি আসলেই করবে? আমার মনে হয় না। আমি খুবই অবাক হব যদি আমেরিকা ইনভেড করে। কারণ হচ্ছে ইউরোপ আসলে কোনো উইক রিজন না, ইউরোপে যথেষ্ট অস্ত্র ভাণ্ডার আছে, এবং ইউরোপ কি আমেরিকার সাথে যুদ্ধ যাবে? দেখেন, আর্টিকেল 5 উইল কিক ইন, নেটোর অ্যালায়েন্সের যে কমিটমেন্ট, সেই ক্ষেত্রে যদি আমেরিকা ইনভেড করে এবং ডেনমার্ক এর পাশে যদি ইউরোপিয়ান দেশগুলি না দাঁড়ায়, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন কোণঠাসা হবে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন আসলে দুর্বল পরিলক্ষিত হবে। সেটা ইউরোপিয়ান ইউনিয়নের, বিশেষ করে ফ্রান্স তো চাই না, কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট কিছুদিন আগে প্যালেস্টাইন ইস্যুর কারণে অপমানিত হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে, যে প্রেসিডেন্ট ট্রাম্পে নিউ ইয়র্কে তাকে হাঁটতে হয়েছিল রাস্তায়, নিশ্চয়ই মনে আছে। তাই আমেরিকান এই ইনভেডার থ্রেটের মুখে প্রেসিডেন্ট মাক্রন অলরেডি সেখানে কন্টিনজেন্ট পাঠিয়েছেন, যদিও তারা বলছেন যে এটা একটা ড্রিল এক্সারসাইজ, কিন্তু হঠাৎ করে কেন তারা ড্রিল করবে? এটা আমেরিকাকে দেখানোর জন্য যে আমরা ডেনমার্কের সাথে আছি, এবং ইউরোপিয়ান ইউনিয়নের কোনো রকম ব্যাপারটা সেখানে, ইউরোপিয়ান ইউনিয়নের কোনো ল্যান্ড স্যাক্রিফাইস না করা মানেই হচ্ছে সেখানে যুক্তরাজ্যও যাবে, এবং তাই গেছে। ইউনাইটেড কিংডমও সেখানে গেছে, ইউনাইটেড কিংডম গেছে, ইউনাইটেড কিংডম গেছে, ডেনমার্ক গেছে, সুইডেন গেছে, আরও কয়েকটা দেশ গেছে। এবং মূলত ইউরোপিয়ান ইউনিয়নের এবং ন্যাটো অ্যালায়েন্সের ফ্রান্স, জার্মানি এবং ইউকে গেলে আর কোনো দেশ যাওয়ার আসলে আর প্রয়োজন বোধ করে না, টু সেন্ড এ মেসেজ টু ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্প যেখানে এই দেশগুলো অত্যন্ত শক্তিশালী দেশ, বিশেষ করে ব্রিটেন এবং ফ্রান্স, তারা ওখানে আসলে মেনে নেবে আমেরিকান সোলজাররা কোথাও ফায়ার করবে, যেমন ডেনমার্ক বলে দিয়েছে যে আমেরিকানরা যদি কোনো রকম অ্যাগ্রেসিভ করে তার দে উইল শুট ফার্স্ট অ্যান্ড টক লেটার। তো সেখানে আমেরিকা ইনভেট করবে বলে আমি মনে করি না। তাহলে আমেরিকা কেন এটা করছে? আমেরিকা করছে মূলত নেটোর ভিতরে ট্রাস্টটাকে ব্রেক করার জন্য। কারণ ডোনাল্ড ট্রাম্প অনেকবার বলেছিলেন যে
ডোনাল্ড ট্রাম্প অনেকবার বলেছিলেন যে নেটোতে আরো টাকা পয়সা খরচ করতে হবে, আমেরিকা তাদের ইটার্নাল ডিফেন্ডার হয়ে থাকবে না, তাদেরকে টাকা পয়সা যথেষ্ট খরচ করতে হবে এবং টাকা পয়সাগুলো খরচ করা হচ্ছে না যথেষ্ট। পর্তুগালকে কিছুদিন আগে নেটো থেকে বের করে দেওয়া উচিত বলে এরকম একটি কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যেটাতে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো খেপেছিল। তাই ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে একেবারে তোমাদের পাশে সবসময় থাকবে এরকম একটি সেন্স দিতে চান না। এবং এটা না দেওয়ার কারণ কি? না দেওয়ার কারণ হচ্ছে আমেরিকা ওয়ান্টস টু সেল ওয়েপন টু ইউরোপ। আমেরিকা চায় যে তোমরা অস্ত্র বিক্রি করো, যেমন জেলেনস্কিকে চেয়েছে তোমরা আমাদের কাছে লোন নাও, লোন দাও, লোন নাও, ইচ্ছা লোনের টাকা দিয়ে তোমরা আমাদের কাছ থেকে অস্ত্র কেনো, লোন নাও এবং আমাদের কাছ থেকে অস্ত্র কেনো। এটা হচ্ছে আমেরিকান পলিসি ছিল টুয়ার্ডস জেলেনস্কি। এবং এখন সেখান থেকে বরঞ্চ পলিসি হচ্ছে যে রাশিয়া যতটুকু গিলেছে এটা মেনে নাও। এবং ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলেছেন যে শান্তি হচ্ছে না, আসছে না ইউক্রেনে, মূলত এটার জন্য দায়ী জেলেনস্কি, পুটিন না। তাহলে পুটিনকে ফেভার করছে দেখা যাচ্ছে, মানে পুটিন তুমি যা খেয়েছো ঠিক আছে, এবং পুটিন যদি ইউক্রেনের অংশটা খেয়ে ফেলে তাহলে পার্মানেন্টলি আসলে যেটা হবে সেই কাস্পিয়ান সি ইউরোপিয়ান ইউনিয়নের হাতছাড়া হয়ে যাবে, নেটোর ওই অঞ্চল ইউরোপিয়ান নেটোর যে অংশটা অ্যালায়েন্স সেটার হাতছাড়া হয়ে যাবে, কারণ রাশিয়ার ডমিনেন্সটা এখানে এস্টাবলিশ হয়ে যাবে এবং ভালনারেবল হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়ন। এবং সেটা ডোনাল্ড ট্রাম্প জানে। এবং ইউরোপ প্রেসারে থাকুক, ইউরোপ যদি রাশিয়া থেকে প্রেসারে থাকে তাহলে অস্ত্র আরো বেশি ইউরোপিয়ান ইউনিয়ন কিনবে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিনবে আমেরিকা থেকে। তো আমেরিকা দ্যাটস হোয়াট ইউএস ওয়ান্টস, আসলে মেইনলি অস্ত্র বিক্রি করা। এখন আসুন ইরানে আচ্ছা, এটার আগে বলে নেওয়া উচিত আপনাদেরকে যে গাজার ইস্যুতে আপনারা জানেন, প্যালেস্টাইন ইস্যুতে ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম এক হয়ে গিয়েছিল। ফর দ্য ফার্স্ট টাইম ইউএস এর বলতে পারেন বিরুদ্ধে গেছে, কিন্তু ইউএস ওয়াজ নট রেডি টু গিভ ইন যে আমরা প্যালেস্টাইনকে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিব। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্স এবং জার্মানি, বিশেষ করে ফ্রান্স এবং ইংল্যান্ড যখন একসাথে হয়ে গেল ইউকে, তখন আলটিমেটলি আর আমেরিকার কিছু করার কথা ছিল না, তারা দ্রুত এই যুদ্ধটা বন্ধ করতে বাধ্য করেছে ইসরায়েলকে। তাই এটা একটা প্রেশারে পড়ে গিয়েছিল আমেরিকাটা ভোলেনি। আমেরিকা এই প্রেশারটা লাইক করে না, আমেরিকান কোনো প্রেসিডেন্টই কখনো লাইক করেনি ইউরোপের থেকে। কারণ ইউরোপে যখন লিগ অব নেশনস সৃষ্টি হয়, কারণ লিগ অব নেশনসের প্রস্তাবকারী ছিল কিন্তু আমেরিকা, কিন্তু আলটিমেটলি আমেরিকা এই লিগ অব নেশনসে জয়েন করেনি। কারণ কি? আমেরিকা বলেছে আমরা ইউরোপিয়ান ওয়ারে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমরা যুক্ত হব না। এবং এরপরে আমেরিকা না আসার কারণে লিগ অব নেশনসটা ফেল করেছে এবং এরপরে ইউএন গঠিত হয়েছে। ইউএন গঠনের আগে আপনারা জানেন যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি নিয়ে আমেরিকার সাথে কথাবার্তা চূড়ান্ত হয়েছে যে অর্থনৈতিক যেই চাপটা, প্রেশারটা, ক্ষমতাটা সেটা আমেরিকার হাতে থাকতে হবে। এবং সেটা আমেরিকা যখন নিশ্চিত হয়েছে তারপরে ইউনাইটেড নেশনসের প্রস্তাবনা এসছে। এবং ইউনাইটেড নেশনসের প্রস্তাবনার পাশাপাশি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, রুজভেল্টের স্ত্রী উনি এটা প্রস্তাব করেছেন যাতে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস দিয়ে অন্যান্য দেশকে কোণঠাসা করা যায়, তাদের সাফোকেট করা যায়, ইকোনমিক এম্বার্গো দেওয়া যায় ইত্যাদি করে নিশ্চিত করে তারপর ইউনাইটেড নেশনসের হাতে ইউনাইটেড নেশনস জয়েন করেছে। এখন আমেরিকা বুঝিয়ে দিয়েছে বিভিন্ন রকম ট্যারিফের মাধ্যমে যে ইউ ক্যান নট ডু উইদাউট বিজনেস উইথ মি। একমাত্র চায়না এটাতে গিভ ইন করে না, সব দেশে মোটামুটি, চায়না এবং রাশিয়া ছাড়া সব দেশই মোটামুটি এই ট্যারিফের চাপে পড়েছে। ইন্ডিয়াকে তো কিছুদিন পরপরই ট্যারিফের চাপ দেয় 500%, 100%। তাই এই ট্যারিফ দিয়ে আমেরিকান প্রেসিডেন্ট বুঝিয়ে দিয়েছে যে আমার বিরুদ্ধে কোনো রকম ইউনাইটেড নেশনসে কোনো রকম ফাইন্যান্সিয়াল এম্বার্গো বা সব কিছু করার কোনো চাপ দেওয়ার চেষ্টাই করো না, কারণ আমি তোমাদেরকে ব্যবসায়িকভাবে সাফোকেটেড করে দিতে পারি। তো আমেরিকাকে কোনো প্রকার প্রেশার দেওয়ার ফাইন্যান্সিয়াল ক্ষমতা ওয়ার্ল্ডের নাই, এটা আগে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়েছে। ইটস এ ভেরি গুড বিজনেস স্ট্র্যাটেজি। এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নকে বুঝিয়ে দিলেন, যেহেতু তোমরা ভুলে গেছো যে যখন ইসরায়েলের রাষ্ট্রটা আমি ক্রিয়েট করতে চেয়েছিলাম তখন তোমরা কিন্তু ফ্রান্স বিশেষ করে মানে ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পক্ষে আসতে চায়নি। তারপরে তাকে ফাইন্যান্সিয়াল ব্ল্যাকমেল করা হয়েছিল, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো বর্তমানে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল এবং আমেরিকা রিবিল্ড করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নকে প্রচুর টাকা লোন দিয়েছিল, যে টাকা এখন অনেক দেশ শোধ করছে। তাই সেই কথাটা রিমাইন্ডার দিয়েছে যে ইসরায়েলের ব্যাপারে যেহেতু তোমরা আমার বিরুদ্ধে গেছো,
তাই এই শাস্তিটা তোমাদেরকে পেতে হবে। এটা একটা ওইটা রিমাইন্ডার যে তোমরা এখন যুদ্ধে তোমাদেরকে টাকা খরচ করতে হবে। আমি আর তোমাদের কোনো কারণে তোমাদের ডিফেন্স আমার প্রয়োজন নেই, কারণ রাশিয়া থেকে আমি কোনো থ্রেট আসলে অনুভব করি না। আমেরিকা যেটা বলছে যে গ্রিনল্যান্ডে রাশিয়া এবং চাইনিজ ওয়ার জাহাজগুলো, যুদ্ধ জাহাজগুলো ভরে গেছে, সাবমেরিন ভরে গেছে, এটা কোনো সত্যতা নাই, কোনো সত্যতা নাই। কিন্তু সত্যতা না থাকলে কেন বলছে? ওই যে একটা থ্রেট ক্রিয়েট হচ্ছে, কারণ বলছে যে আমরা চাই না রাশিয়া আমাদের নেইবার হোক, রাশিয়া নিয়ে যাক গ্রিনল্যান্ড, চায়না নিয়ে যাক গ্রিনল্যান্ড, কিন্তু আমেরিকার তো অলরেডি নেইবার রাশিয়া, আলাস্কা আর রাশিয়া তো এতটুক দূরে, তাই সেখানে তো অলরেডি তারা নেইবার। তো সেটা আসলে অজুহাত না, অজুহাতটা অন্য জায়গায়। ইরানে একটা বমিং কয়েকটা করতে পারে আমেরিকা, একটা চান্স আছে, অচিরে একটা বমিং করতে পারে। এবং আমেরিকান প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করার পরে উনি বলেছিলেন আমি আমার ওয়ার স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে আলাপ করবো না, সাংবাদিকদেরকে বলেছেন। তো একটা সারপ্রাইজ অ্যাটাক হতে পারে। এবং 1953 ইরানিয়ান কু ডাটার মতো এখানে আরও অপোজিশনকে আরও টাকা পয়সা খরচ হতে পারে, করতে পারে, কিন্তু সরাসরি ইসরায়েল ইনভলভমেন্ট আমেরিকা চাইবে না, কারণ সেটা করে একটা রং মেসেজ মুসলিম ওয়ার্ল্ডে দেওয়া হবে, সেটা আমেরিকা করবে না। কিন্তু আমেরিকা একচ্ছত্রভাবে দু একটা বমিং করতে পারে, এবং সেখানে প্রোটেস্টারতে বরঞ্চ তার চেয়ে বড় প্রোটেস্টারদেরকে আরও ব্যাকআপ করে, সেটা ফাইন্যান্সিয়াল হোক, যে কোনো ব্যাকআপ হোক করে এই রেজিমকে টপল করবে। তবে বর্তমান এই রেজিমকে আমেরিকা যদি আসলে তাদের করাতে না আনতে পারে, তাহলে এই রেজিমকে টপল করবেই। অনেকে বলেছে মুসলিম ওয়ার্ল্ডের জন্য ইরান একটা আমেরিকান ইনফ্লুয়েন্সের বিরুদ্ধে একটা হাতিয়ার, ঘোড়ার ডিম। ইসরায়েল আমেরিকার কোনো ইনফ্লুয়েন্সই নিয়ন্ত্রণ করার ক্ষমতা কখনো ছিল না, রাখেও নেই, এখনও রাখে না। তারা যে সকল হামাস টামাস ইত্যাদিকে ব্যাকআপ করেছিল, তারা যেখানে আপনার ওই হাসান নাসরুল্লাহকে ব্যাকআপ করেছে, ইয়েমেনকে ব্যাকআপ করেছে, সবগুলিকে ইসরায়েলি ডিসমেন্টল করে দিয়েছে। সুতরাং আমেরিকার ইনফ্লুয়েন্স দমন করার জন্য ইরান কখনো কোনো একটা পাওয়ার না। এটা জাস্ট একটা টেনশন ক্রিয়েট করে রাখে এই মোল্লাতন্ত্র ইসলামিকও না। সুতরাং সবকিছু মিলিয়ে আমেরিকা গ্রিনল্যান্ড ইনভেট করবে বলে মনে করি না। আর ইরানের ব্যাপারে যা বললাম তা তো আপনি শুনলেই, এবং আমাদের বাংলাদেশের ব্যাপারে না হয় আরেকদিন কথা বলবো।